আমি যে যে টপিক গুলো বলে দিয়েছিলাম হ্যাঁ যে ম্যাডাম, রেকর্ডিংটা স্টার্ট হয়েছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যে যে টপিক গুলো বলেছিলাম যে 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 টপিক গুলো বলেছিলাম যে না এবছর আসবে, এবং সেই টপিক গুলোই থেকেই কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে। আর তোমাদের যে যে সাধারণত যে আগের বছরের সিলেবাস অনুযায়ী তোমাদের পেডাগজিতে সেভাবে বাংলার ক্ষেত্রে কোনো সিলেবাস চেঞ্জ হয়নি, শুধুমাত্র 9 আর 6 এই প্যাটার্নটা তুলে দেওয়া হয়েছে লাস্ট ইয়ারের অনুযায়ী। 9 আর 6 যেটা 15 নম্বর, কিন্তু পরীক্ষাতে কিন্তু সেটাই বোধহয় তোমার কি বলে সেটা ধরেই এসেছিল প্রশ্নটা, ঠিক আছে। যদিও তুলে দেওয়া হয়েছে, এটা বিতর্কর জন্য তুলে দিয়েছে, কিন্তু এই প্যাটার্নটাই মেনটেন করা হবে, ঠিক আছে, পর্ষদের তরফ থেকে। আর আমরা যখন পেড ব্যাচে পড়াশোনা করবো একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী তোমার কি বলে নির্দিষ্ট রুটিন অনুযায়ী পড়বো, তো সেখানে যেমন তোমাদের পেডাগজির ক্লাসগুলো থাকবে, তেমনি তোমাদের গ্রামারের ক্লাস থাকবে। আর বোধ পরীক্ষণ গুলো সাথে সাথে, যেহেতু খুব বড় বড় বোধ পরীক্ষণ এখন আসছে, সেই অনুযায়ী করতে হবে, এবং সেখান থেকে বোধ পরীক্ষণের বিভিন্ন শব্দের অর্থ, ব্যাকরণগত যে জায়গাগুলো সেইগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে আলোচনা করতে হবে ধরে ধরে, ঠিক আছে। প্রশ্ন উত্তর তো আছেই, কিন্তু দেখবে ফ্ল্যাট কোয়েশ্চেনের সংখ্যা তুলনামূলক খুব কম থাকে, এইগুলোই বেশি আছে, যে এই শব্দটার অর্থ কি, অথবা হয়তো দিয়ে দিল যে বলতো যে এটার এক কথায় প্রকাশ কি হবে, এই যায়, ঠিক আছে। বা এই পদটা, ওখান থেকে একটা কোনো গ্রামারের কোয়েশ্চেন, যেমন ধরো বলা হলো যে বলতো এই পদটা কি বিশেষ্য পদ, বা এটা কি অব্যয় পদ, কি ধরনের পদ, বলে 4টে অপশন দিয়ে দিল, এইগুলো। তো আমাদের গ্রামারের যদি বেসিক নলেজ গুলো না থাকে বা বেসিক ধারণাটুকু না থাকে, তাহলে আমরা কখনোই এই জায়গাটা করতে পারবো না। এগুলো আমরা ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমাদের টপিক হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। এই নোটসটা তোমরা যারা আগের বার পড়েছো, যাদের কাছে তোমার কি বলে আমাদের নোটস রয়েছে, টেট শিওরের নোটস তাদের কাছে আছে, আমি জানি, তাদেরকে পড়িয়েছিলাম। কিন্তু কয়েকটা বিষয় জাস্ট আলোচনা করব, যে এক হচ্ছে যারা নতুন আছো তাদের জন্য বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। আচ্ছা, আমি যখন তোমাদেরকে বলবো যে না তোমরা এবার এতটুকু বুঝতে পেরেছো, তোমাদের যদি এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকে তো তোমরা করতে পারো, তো তোমরা সেই জায়গা থেকে তোমরা আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ মানে কি। একটাই প্রশ্ন থাকে যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, আর প্রথমে একটা আমাদের মধ্যে কনফিউশন থাকে, সেটা কি নিয়ে না, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ আর রেমেডিয়াল টিচিং দুটোই কি এক জিনিস? একদমই নয়। বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একটা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র বা ছাত্রী থাকতে পারে, একটা নিম্ন মেধাযুক্ত ছাত্র বা ছাত্রী থাকতে পারে, বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা থাকতে পারে, বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীরা থাকতে পারে, বিভিন্ন রুচি সংস্কৃতি, হ্যাঁ, এই জায়গাগুলো, বা আমরা মহিলা পুরুষ, এই যে যেটাকে আমরা তোমার কি বলে এটাকে আমরা মূলত জেন্ডার ইকুইটি বলে থাকি। তো এই ধরনের প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী থাকতে পারে, এবং তাদেরকে নিয়েই, এই সমস্ত ছাত্র বা ছাত্রীদেরকে নিয়েই যে ক্লাসরুমটা, সেটাই হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ। আর সেক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণ কিন্তু শুধুমাত্র যারা নিম্ন মেধা বা যারা মানে কি বলবো মানসিকভাবে যারা অসুস্থ বা শারীরিকভাবে যারা অসুস্থ তাদের জন্য উপযুক্ত আর কি, ঠিক আছে। সেটা যখন পড়াবো তো সেই জায়গাটা বলবো সংশোধনমূলক শিক্ষণ। যেহেতু আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, তো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের তাহলে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে উচ্চ মেধা, নিম্ন মেধা, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন রুচি সংস্কৃতি, এই সব মিলিয়ে তোমার কি বলে এই সমস্ত অল্প বয়সী, বেশি বয়সী, গরিব ধনী, এই সব কিছু, এই প্রত্যেকটা, বা বিভিন্ন শারীরিক অন্যান্য অক্ষমতাযুক্ত শিক্ষার্থী, অর্থাৎ যাদের ডিসলেক্সিয়া রয়েছে, যারা হয়তো অল্প শুনতে পায়, যারা হুইল চেয়ার ব্যবহার করে, ঠিক আছে, যারা পোলিও সিনড্রোমে আক্রান্ত, এই প্রত্যেকেই কিন্তু বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের অন্তর্গত। তাহলে যারা নতুন আছো তাদের এই জায়গাটা বোঝাতে পেরেছি? তাদের কি কোনো অসুবিধা হচ্ছে এই জায়গাটা বুঝতে? কারোর কোনো অসুবিধা আছে থাকলে বলো, যদি কারোর এই
পোর্শন থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করেছি যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ কাকে বলে, আর 2 আলোচনা করলাম যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে কি কি ধরনের শিক্ষার্থীরা থাকতে পারে, অর্থাৎ এই পয়েন্টটা, এবং দেখো নেক্সট পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। বলো, কারোর কি এই জায়গা থেকে কোনো অসুবিধা আছে? নেই তো? না না ম্যাম। ঠিক আছে, এবার নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, একটা বিদ্যালয়, এটা খেয়াল রাখবে যে সেটা হচ্ছে একটা ক্ষুদ্র সমাজের মতো, ঠিক আছে? আর এই বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষটা সেটা হচ্ছে সেই সমগ্র বিদ্যালয়ের একটা অংশ, যেখানে ছাত্রছাত্রীরা কি করেন না দক্ষতার সাহায্যে তারা জ্ঞান অর্জন করতে আসে, ঠিক আছে? এবার সেই দক্ষতার সাথে যখন জ্ঞান অর্জন করতে আসে, সেই যে কোনো একটা ক্লাসে শুধুমাত্র ভাষাগত দিক থেকে নয়, শিক্ষার স্তরে বিভিন্ন বৈচিত্র্য আছে, শ্রেণীকক্ষগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় এই সমস্ত পার্থক্যগুলো রয়েছে, ঠিক আছে? তাহলে এটা যেমন একটা শিক্ষকের ক্ষেত্রে ভীষণ চ্যালেঞ্জিং, অর্থাৎ শিক্ষকের যেমন একটা তোমার বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে তিনি কিভাবে পড়াবেন সেটা যেমন তার দক্ষতার প্রয়োজন, তেমনি একটা শিক্ষার্থীর ক্ষেত্রেও কিন্তু এটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে? বিশেষ করে প্রাথমিক স্তরের মতো বিষয়, ঠিক আছে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আনুষ্ঠানিক এই জায়গাগুলো ছাত্ররা তুলনামূলক অনেকটা বড় হয়ে যায়, তারা বুঝতে পারে, কিন্তু একদম ছোট অবস্থায় কিন্তু অনেকেই বুঝতে পারে না। তাহলে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি কি না, এই ধরনের শ্রেণীকক্ষ জাতীয় এবং আন্তর্জাতিক সংহতির সহায়ক, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন, ধরো আমি বলছি আমাদের দেশের ছেলেমেয়েরা যেমন পড়াশোনা করছে বা শিক্ষার্থীরা, তেমনি ধরো বিদেশ থেকে একটা অন্য ভাষার ছেলেমেয়েরা এসেও কিন্তু অনেক সময় পড়াশোনা করতে আসে, ঠিক আছে? এবার তাদের ভাষা ব্যবহার, তাদের সংস্কৃতি, যখনই কেউ বাইরে থেকে আসছে, কি আমি ধরেই নিলাম যে একটা, ধরো আমরা যখন কোনো বাইরের স্টেটে পড়াশোনা করতে যাই, তো আমাদের সঙ্গে নিশ্চয়ই একটা মারাঠি বা একটা সাউথ ইন্ডিয়ান ছেলে মেয়েদের মধ্যে কি হবে, সংস্কৃতির একটা পার্থক্য আমাদের চোখে পড়বে। ফলে যারা বাংলা ভাষা ব্যবহার করে আর যারা মারাঠি ভাষা ব্যবহার করবে, যে পাঞ্জাবি ব্যবহার করবে, প্রত্যেকের মধ্যেই ভাষাভাষী সম্প্রদায়ের কিন্তু একটা কি হয়, তোমার কি বলে, পার্থক্য চোখে পড়ে, তাই না? বিভিন্ন রুচি, বিভিন্ন সংস্কৃতি। তবে এই ধরনের শ্রেণীকক্ষে যখন একজন শিক্ষক পড়াতে যাবেন, তার পক্ষে কিন্তু শিক্ষা দান করাটা ভীষণই জটিল প্রক্রিয়া। এই জায়গায় আমি বলি একটা জিনিস প্রথমেই বলা দরকার, সেটা হচ্ছে যেটা তোমরা সিডিপিতে আরো ডিটেলে পড়বে, সেটা হচ্ছে শিক্ষণটা কি। শিক্ষণ মানে হচ্ছে যেটা আমরা তোমাদেরকে শেখাচ্ছি, একজন শিক্ষক বা শিক্ষিকা যেটা শেখায় সেটা হচ্ছে শিক্ষণ। আর যেটা হচ্ছে শিখন, শিখনটা হচ্ছে যে একজন ছাত্র বা ছাত্রী যেটা শিখছে সেটাকে বলা হচ্ছে শিখন, ঠিক আছে? তাই জন্য এই ক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়াটা খুবই জটিল এবং সময় সাপেক্ষ, এবং শিক্ষার্থীর জ্ঞানের পরিসর বৃদ্ধির অবাধ সুযোগ থাকে, ঠিক আছে? বহু সংস্কৃতি সম্পন্ন শ্রেণীকক্ষে উচ্চারণগত অনেক বৈচিত্র্য দেখা যায়। এবার যার ফলে কি হয়, ধরো আমরা পরস্পরের এই সংস্কৃতি দেখার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্টেড থাকি, মানে আমরা যখন প্রথমে আমাদের আগ্রহ না থাকলেও পরে কি হয়, যখন আমরা বিভিন্ন ধর্মের মানুষকে দেখতে পাই, তখন মনে হয় যে এর সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো, বা ধরো তোমার সংস্কৃতি সম্পর্কে অন্যজনেরও ঠিক একই তোমার কি বলে আগ্রহ জাগে, তো সেটা কিন্তু শিক্ষার্থীদের মনে একটা কৌতূহলের বিষয়, এবং সেক্ষেত্রে এই ধরনের শ্রেণীকক্ষে তাদের পড়াশোনা করবার একটা আগ্রহ জন্মায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলো। কারোর কোনো প্রশ্ন আছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষর তোমার কি বলে বৈশিষ্ট্যগুলো নিয়ে? না ম্যাম, ঠিক আছে। হ্যাঁ,
এবারে দেখো আমরা কি কি ধরনের বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে কি কি ধরনের একজন শিক্ষক, এখন তোমাদের যেভাবে প্রশ্ন আসছে যে সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষক হিসাবে তোমার কি ভূমিকা হবে। এখন সব সময় দেখবে অ্যাপ্লিকেশন নির্ভর কোয়েশ্চেন, অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন নির্ভর প্রশ্নগুলোতে কি হয় যে তোমার তাহলে এই ধরনের শিক্ষার্থীদের তুমি কিভাবে শেখাবে, ঠিক আছে? তাহলে কি কি ধরনের বৈচিত্র্য আছে? একটা তো আমি আগেই বলেছি যে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের আলাদা রীতিনীতি, আলাদা অভ্যাস, তাদের জীবনযাত্রার জন্য তাদের এক্সপোজারটাও আলাদা, অর্থাৎ তাদের জীবনযাত্রার মানটাও আলাদা। তাহলে এই ধরনের একটা ক্লাসরুমে গিয়ে যখন একজন শিক্ষক পড়াবেন, তার মূল জায়গাটা হচ্ছে তাকে কৌশল এবং দক্ষতা, এই দুটো কিন্তু তার মূল অস্ত্র হবে। তার উপযুক্ত কৌশল এবং দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তিনি তার শিক্ষাদানে তিনি সাফল্য পাবেন। নেক্সট যেটা হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য। সাংস্কৃতিক বৈচিত্র্যটা কিভাবে, যে দেখো যদি শিক্ষার্থীর কাছে শিক্ষার উপকরণের কোনো একটা কিছু না থাকে, তাহলে এখনকার দিনে তারা কিন্তু সেভাবে খুব একটা ইন্টারেস্টেড হয় না। কিরকম ভাবে ব্যাপারটা, ধরো আমি পড়াচ্ছি যে পুরুলিয়ার ছৌ নাচ, আমি আমাদের কনসেপ্টেই বলছি, তাহলে সেই ছৌ নাচটা কিরকম হয়, তুমি যদি তার কতগুলো ক্লাসে ছবি ব্যবহার করো টিএলএম এর মতো, তাহলে কি হবে, সেগুলো শিক্ষার্থীদের উপর একটা ভালো প্রভাব ফেলবে, ঠিক আছে? ফলে তাদের কাছে ওই বিষয়টা তাদের আমরা তো জানি যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে শুধুমাত্র বিভিন্ন ভাষার মানুষই থাকে না। দেখো বিশেষ করে যারা দেখবে যে শারীরিকভাবে বা মানসিকভাবে অসুস্থ, তারা যখন এই ধরনের কোনো কিছু দেখে, তাহলে সেই জিনিসটা তাদের ক্যাচ করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি সেই বিষয়টা সম্পর্কে তারা আত্মস্থ করতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হ্যাঁ। তাহলে এই জায়গা থেকে আমাদের কি কি করতে হবে, তোমার কি বলে শিশুদেরকে বিভিন্ন ধরো ছবি দেখানো যেতে পারে বা বিভিন্ন উপকরণ ব্যবহার করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে প্রতিটা সংস্কৃতির একটা নিজস্ব উপায় আছে, যেটা এই ধরনের জায়গায় একটা শিশুকে কিন্তু কখনোই চাপ দেওয়া যায় না, ঠিক আছে? এই ধরনের জায়গায় তারা কতটা তাদের অভিজ্ঞতার মাধ্যমে তারা কতটা গ্রহণ করতে পারছে বা তারা কতটা দিতে পারছে নিজেদেরকে, সেই জায়গায় কিন্তু একজন শিক্ষককে নজর রাখতে হবে। সেটা অবশ্যই তিনি তার অভিজ্ঞতার মাধ্যমে লক্ষ্য রাখবেন। একজন শিক্ষকের উচিত কখনোই শিশুদের উপর চাপ প্রয়োগ না করা। মনোভাবগত একটা সমস্যা থাকে। মনোভাবগত কিভাবে, যে একজন শিক্ষকের প্রথম কাজই হচ্ছে তাকে সব সময় ক্লাসে পজিটিভ এনার্জি নিয়ে যেতে হবে। একজন শিক্ষকের প্রথম কাজই হচ্ছে সব সময় তাকে ক্লাসে পজিটিভ এনার্জি নিয়ে যেতে হবে। সে যত পজিটিভ এনার্জি নিয়ে যাবে, সেটাই কিন্তু একটা শিক্ষার্থীর মধ্যে তোমার সঞ্চালিত হয়ে যাবে, ঠিক আছে? যেটাকে আমরা ট্রান্সমিশন বলি, সঞ্চালিত হয়ে যাবে। এবং একজন শিক্ষক যদি, এটা কিভাবে সম্ভব, ধরো একজন শিক্ষক যেমন সবসময় যেন ক্লাসে গিয়ে বলেন যে না, ধরো কেউ ভুল করলো কোনো একটা পড়া, তাহলে একজন শিক্ষকের কাজ হচ্ছে এটা বুঝিয়ে বলা যে না, তুমি চেষ্টা করো, তোমার নিশ্চয়ই হবে। একজন শিক্ষক যদি প্রথমেই বলেন না তোমার দ্বারা কিছুই হবে না, তাহলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীটি ভেঙে পড়বে, তার পক্ষে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে এটাও কিন্তু কোনো কি বলবো, একজন সঠিক শিক্ষকের কাজ নয়, ঠিক আছে? একজন সঠিক শিক্ষকের কাজ অলওয়েজ পজিটিভ এনার্জি নিয়ে বা কোনো ইতিবাচক মনোভাব নিয়ে ক্লাসে গিয়ে পৌঁছানো। এমন কিছু শিক্ষার্থী আছে দেখবে যারা খুব স্বাভাবিকভাবেই আমরা দেখি যে শিক্ষাটাকে গ্রহণ করছে, তাদের মধ্যে শেখার ইচ্ছেটা নেই, ঠিক আছে? কিন্তু স্কুলে আসা যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে তারা কিন্তু সেটাকে গ্রহণ করে থাকে। এই ধরনের ম্যাডাম এটা কি রেকর্ডেড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পাওয়া যাবে, তো রেকর্ডিং হচ্ছে। তোমরা প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডিং পাবে, চিন্তা নেই কোনো। তো এক্ষেত্রে যেটা দরকার যে অবশ্যই একজন
শিক্ষকের উচিত তাদের সঙ্গে গল্প করে হোক বা তাদেরকে শ্রেণীকক্ষে বিভিন্নভাবে বিভিন্ন ছবি দেখিয়ে হোক, বিভিন্ন আলোচনা করে হোক, বা বিভিন্ন ধরো কোনো বিতর্কমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে হোক, তার ফলে তাদের যেন পড়াশোনার প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়। এই জায়গাগুলো। আরেকটা আমি বলেছি জেন্ডার ইকুইটি, যে একটা ক্লাসে অবশ্যই একজন পুরুষও থাকবে, একজন নারীও থাকবে, তাই তাদের মধ্যে যেন কখনোই ভেদাভেদ না সৃষ্টি হয়। শিক্ষায় কিন্তু এই বিষয়টা যেন না আসে। ঠিক আছে, এবার বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে যেগুলো ভুল, তাহলে আমরা এতক্ষণ ধরে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষকের অ্যাপ্রোচ কিরকম হবে বা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কি সেগুলো আলোচনা করেছি। তাহলে ফার্স্ট পয়েন্ট আলোচনা করেছিলাম বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ কাকে বলে, 2 হচ্ছে এই ধরনের শ্রেণীকক্ষে কারা থাকে, 3 হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য কি, 4 হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষকের অ্যাপ্রোচ কিরকম হবে বা তিনি কিরকম ব্যবহার করবেন, 5 হচ্ছে যেটা যে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষার অসুবিধা, অসঙ্গতি এবং ভুল। এই যে 4টে পয়েন্ট, প্রথমে 4টে পয়েন্ট বললাম, কারোর যদি কোনো অসুবিধা থাকে বা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ওকে, দেখো আমাদের মূলত দুটো ভুল থাকে, একটা প্রকাশমূলক, একটা হচ্ছে গ্রহণমূলক, একটা হচ্ছে এক্সপ্রেসিভ, একটা হচ্ছে রিসেপটিভ। ঠিক আছে, আমরা যখন কোনো কিছু প্রকাশ করি, আর একটা হচ্ছে আমরা আমাদের গ্রহণগত, মানে আমাদের প্রকাশ করার ক্ষেত্রে আমাদের একটা বাধা থাকে বা আমাদের ভুল থাকে বা আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি না, এটা একটা অসঙ্গতি, এটা একটা ডিসঅর্ডার। ঠিক আছে, যেটাকে এক্সপ্রেসিভ বলা হয়। উদাহরণ কি রকম, ধরো আমি বললাম যে আমি একটা গল্প বললাম, দিয়ে বললাম একজনকে ক্লাসে তুলে বললাম যে বলো তো গল্পটা, দেখা গেল যে সে সেই গল্পটা ঠিকভাবে বলতে পারছে, তাহলে এটা হচ্ছে তার মধ্যে ওই সে ঠিকভাবে প্রকাশ করতে না পারা। ঠিক আছে, তাহলে এটা হলো প্রকাশমূলক অসঙ্গতি। আর গ্রহণমূলক অসঙ্গতি কি, আমি ধরো পড়িয়েছি বাক্য, সাপোজ ধরো একটা বাক্যকে আমি সরল থেকে জটিল বাক্যে কনভার্ট করতে বলেছি, বা জটিল একটা বাক্য বলেছি, ঠিক আছে, কিন্তু সে বাক্যটা বলতে পারছে না, সেটা হচ্ছে তার মধ্যে গ্রহণগত অসঙ্গতি। বোঝা গেল না, ভয়েসটা ব্রেক হয়ে গেল, আরেকবার বলো। প্রকাশমূলক আর গ্রহণমূলকটা আরেকবার বলুন। হ্যাঁ, অবশ্যই বলবো। তাহলে প্রকাশমূলক এবং গ্রহণমূলক, একটা হচ্ছে এক্সপ্রেসিভ, একটা হচ্ছে রিসেপটিভ। প্রকাশমূলকটা কি, ধরো আমি তোমাকে বলছি তুমি একটা গল্প বলে শোনাও, ঠিক আছে, তুমি দেখা গেল গল্পটা ঠিকভাবে বলতে পারছো না, বা ধরো গল্পটার প্রথমের জায়গাটা প্রথম থেকে যেভাবে শুরু করলে পরপর কনসিকুয়েন্টলি তুমি বলতে পারছো না, একটার পর একটা আসছে না, প্রথম থেকে বলছো, শেষ থেকে বলছো, মধ্যিখান থেকে বলছো, তাহলে সেটা হচ্ছে তোমার মধ্যে তুমি ঠিক প্রকাশমূলক অসঙ্গতি। আর আমি ধরো কোনো একটা পড়া পড়িয়েছি, তারপর বলেছি সেটা তোমাকে মানে তোমার বুঝতে পারা, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি, তাহলে তোমার সেটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। ঠিক আছে, আমি একটা পড়া বলেছি কিন্তু সেটা তুমি বুঝতে পারোনি, সেটা হচ্ছে তোমার গ্রহণমূলক অসঙ্গতি। এবার বোঝা গেছে দুটো? যেমন দেখো এখানে অনেকে সঠিক শব্দ চয়ন করতে পারে না, প্রশ্নের উত্তর দিতে পারে না, অনেকে তোতলামি করে, আবার কোন কোন ক্ষেত্রে অক্ষর মনে রাখতে না পারাটা বা অক্ষরকে উল্টো দেখা, এই যে ডি কে চ, আমরা 6 কে 9 দেখি না, ওই জিনিসগুলোকে বলা হয়। ভাষার অসুবিধার জন্য নিজেকে গুটিয়ে রাখা, বেশি কথা বলতে না চাওয়া, অনেকে দেখবে যে কথা পরিষ্কারভাবে সে বলতে চায় না, ঠিক আছে, বা বলতে সে কথাই বলতে চায় না, সেটা হচ্ছে তার নিজেকে গুটিয়ে দেওয়া। নিজেকে গুটিয়ে রাখা কি কারণে, না সে বলতে পারছে না, কোথাও তার সঠিকভাবে সে প্রকাশ করতে পারে না, সেই জন্য সে বলতে চায় না। এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে এই যে প্রকাশমূলক আর এই যে গ্রহণমূলক, মূলত প্রকাশমূলক অসঙ্গতি
যেটা গ্রহণমূলক অসঙ্গতি সেটা আবার বোধমূলক অসঙ্গতি নামে পরিচিত। যেটা গ্রহণমূলক অসঙ্গতি, এই যে গ্রহণমূলক যেটা, সেটা কিন্তু বোধমূলক অসঙ্গতি নামে পরিচিত। ঠিক আছে, এটাকে তাহলে কি বলা হচ্ছে? বোধমূলক। এটাকে বোধমূলক অসঙ্গতি বলা হয়, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যে এক্ষেত্রে একজন শিক্ষকের কি ভূমিকা হবে। আমি আগেই বলে দিয়েছিলাম, দেখো শিক্ষকের প্রথম কাজই হবে যে প্রত্যেকটি শিক্ষার্থীর স্বাতন্ত্র্য চিহ্নিত করা। এক কথায় আমি বলতে পারি যে কে কিরকম ধরনের রুচি, কারণ এই ধরনের শ্রেণীকক্ষে প্রত্যেকটা স্টুডেন্ট বেসিসে আলাদা আলাদা করে গুরুত্ব দিতে হবে, কারণ প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট। মানে কেউ ধরো উচ্চ মেধা সম্পন্ন, কেউ ধরো নিম্ন মেধা সম্পন্ন, আবার দেখা গেল কেউ ধরো ফিজিক্যালি কোনোভাবে তোমার কি বলে হ্যান্ডিক্যাপ্ট বা মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট, কারোর ধরো শিখন সংক্রান্ত কোনো অসুবিধা আছে। এই প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এখানে এই ধরনের ক্লাসে গুরুত্ব দিতে হবে। ফলে এই ধরনের ক্লাসে যেটা শিক্ষকদের প্রধান ভূমিকা হবে, যে তাকে মানিয়ে নিতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে, তাকে ইতিবাচক মূল্যবোধে বিশ্বাসী হতে হবে, এই জায়গাগুলো। নেক্সট হচ্ছে চাহিদা পূরণ। কিভাবে শিক্ষার্থীদের চাহিদা তুমি পূরণ করবে, তারা যেটা চাইছে তুমি তোমার মতটা কখনোই পোষণ করে দেবে না। 2 নম্বর, তারা যেটা চাইছে, যেটা তারা করলে দেখবে এই ধরনের ক্লাসে কি হয়, প্রত্যেকে আগ্রহ দেখায় না, তাদের কোন জায়গাগুলোতে আগ্রহ সেটা তোমাকে ভাবতে হবে, তারপর সেই জায়গাগুলো চাহিদাগুলোকে পূরণ করতে হবে, তবেই তুমি তাদেরকে শেখাতে পারবে। ঠিক আছে, এটা গেল শিক্ষণ পদ্ধতি। আমি আগেই বলেছি যে টিএলএম এর ব্যবহার, বিভিন্ন ছবি দিয়ে, বিভিন্ন আরেকটু ধরো যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকে, সেক্ষেত্রে যদি কোনোভাবে তোমার এখনকার দিনে যেমন ডিজিটাল বোর্ড বা বিভিন্ন সিনেমা হলে যেভাবে প্রজেক্টর দিয়ে দেখানো হয়, এইভাবে যদি দেখানো যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাদের মধ্যে খুব তারা ইন্টারেস্ট পায়। পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে, একদমই সঠিক কাজ, যেটা হচ্ছে যে এই পাঠ পরিকল্পনা নিয়ে তোমাদের একটা আলাদা কাজ, মানে একটা তোমাদের আলাদা টপিকই রয়েছে। বিষয়টা কি না, তুমি যখন ক্লাসে পড়াচ্ছ বছরের প্রথমেই আমরা যখন পড়াই কি করি, তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিই যে ক্লাসে তোমাদের এই রুটিনের উপর বেস করে প্রত্যেককে কিন্তু প্রত্যেকদিন ক্লাস দেওয়া হবে। আমি যদি আজকে একটা টপিক পড়াই, কাল যদি আরেকটা টপিক পড়াই, তাহলে কি ছাত্রছাত্রী বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, একটা নির্দিষ্ট পাঠ পরিকল্পনা তোমাকে তৈরি করতে হবে, যেটা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে। বিভিন্ন উদাহরণ ব্যবহার করতে হবে, বিভিন্ন সম্প্রদায়, সংস্কৃতি, আচার ব্যবহার, এই জায়গাগুলো। তাহলে পাঠ পরিকল্পনা একটা নির্দিষ্ট সিলেবাস বা একটা নির্দিষ্ট রুটিন ক্লাসের একদম প্রথম দিন বা বছরের শুরুতেই তোমাকে শিক্ষার্থীদের কাছে দিয়ে দিতে হবে, যেটার ওপর বেস করে তুমি সারা বছর ধরে পড়াবে। আচ্ছা, এবার বিভিন্ন বিষয় তুমি আলোচনা করবে। ধরো আমি বললাম যেমন দুর্গাপুজো, দুর্গাপুজো কি, কখন হয়, দুর্গাপুজো অ্যাকচুয়ালি কি ধরনের, এটা কোন রাজ্যে হয়, ঠিক আছে, কি কি ধরনের এই দুর্গাপুজোতে অনুষ্ঠান পালন করা হয়, ঠিক আছে, এগুলো। তো দুর্গাপুজো কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে হয়। যেমন বাঙালিদের কাছে দুর্গাপুজো একরকম, আবার যারা নবরাত্রি পালন করেন প্রথমা থেকে যে নবমী পর্যন্ত, প্লাস হচ্ছে তোমার বিজয়া দশমী যেটাকে আমরা বলি, আর ওরা বলে দশেরা। তো এক একটা দিন এক একটা জায়গায় নিয়ম। আমাদের এখানে যেভাবে দুর্গাপুজো হয়, গুজরাটে নিশ্চয়ই সেইভাবে দুর্গাপুজো হয় না, তাদের ক্ষেত্রে নিয়মটা আলাদা। তো এই বিষয়গুলো এই ধরনের ক্লাসে যদি আমরা আলোচনা করি তাহলে সেগুলো তাদের কাছে খুব ইন্টারেস্টিং হয়। উদাহরণগুলো দিতে হবে সব সময় তাদের চেনা জগৎ থেকে, যেটা তারা জানে। আমি কখনোই এমন কিছু করব না, এমন কিছু তাদেরকে করব না যাতে করে তারা যেটা বিষয়টা না জানে, যদি আমি সেখান থেকে উদাহরণগুলো তাদের সামনে তুলে ধরি, তাহলে সেটা কি হবে, বিষয়টা কিন্তু অনেক বেশি তোমার কি বলে তাদের ক্ষেত্রে সেটা নতুন লাগবে, তাদের ইন্টারেস্ট জাগবে না। আর প্রদত্ত উদাহরণগুলোর সঙ্গে একটা শিক্ষার্থী যেন নিজেকে রিলেট করতে পারে। ধরো এমন কিছু একটা তুমি ঘটনা বললে যেটা তার নিজের জীবনে হয়েছে, সে বিষয়টার সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করতে পারছে।
ধরো তুমি দুর্গাপুজো নিয়ে আলোচনা করছো, তাহলে ধরো দুর্গাপুজোয় 4 দিনে যে তারা যে নতুন ড্রেস পরে ঠাকুর দেখতে যায়, এই বিষয়গুলো এটা একটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে, তাহলে সেই বিষয়গুলো তারা নিজেদের সঙ্গে রিলেট করতে পারছে। এই জায়গাগুলোতে জোর দিতে হবে। তাদেরকে শব্দের ক্ষেত্রে তাদের শব্দ উচ্চারণগুলো ঠিক করতে হবে, উচ্চারণে যাতে ভুল না থাকে সেগুলো দেখতে হবে। তাদেরকে সেক্ষেত্রে কি করাতে হবে, প্রত্যেকদিন একটু একটু করে রিডিং পড়ানো, যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা তাদের সেই জায়গায় অর্থটাও বুঝিয়ে দিতে হবে সাথে সাথে, যাতে বিষয়টা সম্পর্কে তারা ক্লিয়ার হয়। আর একটা কি করতে পারে, পিছিয়ে পড়া বা দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে শিক্ষণ। এইগুলোর পরেও দেখা যায় যে অনেক শিক্ষার্থী ঠিকভাবে নিতে পারছে না, তাদেরকে ক্লাসের পরেও এক্সট্রা টাইম দিয়ে তাদেরকে কি করতে হবে, স্বতন্ত্রভাবে শিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। মূর্ত বিষয় আমি আগেই বলেছি, মূর্ত জানো, তোমাদের পরিচিত জগতের উদাহরণগুলো নিয়ে, অর্থাৎ একটা শিক্ষক শিক্ষার্থীর তার চারপাশে যেগুলো দেখে সবসময়, সেগুলো নিয়ে সবসময় তারা উদাহরণটা দেবে, ঠিক আছে, নতুন কিছু ব্যবহার করবে না। আর লাস্ট ওয়ান একটা জিনিস বলবো, যে বাংলা ভাষার ক্ষেত্রে কি কি ভুল থাকে। আমরা বাংলা ভাষার ক্ষেত্রে সব থেকে যে বড় ভুল সেটা দেখি, যে একটা হচ্ছে আঞ্চলিক যে আমাদের উচ্চারণ দোষ, ঠিক আছে, সেটা একটা বড় ভুল। এছাড়া কি, এছাড়া হচ্ছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, যেমন গ্রামীণ উপভাষা ব্যবহার করি, কারণ আমরা যখন কোনো গ্রামাঞ্চলে যাই আমরা দেখতেই পাই যে সেখানে তাদের কথাবার্তা আর আমরা যে পড়াশোনা করি দুটোর কি এক হয়? হয় না। আমরা যখন আমাদের পড়াশোনা অলওয়েজ আমাদের শুদ্ধ ভাষায় হয়, আর গ্রামীণ উপভাষার ব্যবহার সেটা শুধুমাত্র আমাদের মধ্যে কথা বলতে গিয়ে আমরা ব্যবহার করি, সেটাতে কিন্তু আমরা লিখি না বা পড়ি না। শব্দ চয়নের ক্ষেত্রে ভুল, ব্যাকরণগত ভুল, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে ভুল, সমাসের ক্ষেত্রে ভুল, পদের ক্ষেত্রে, বাক্য গঠনগত ভুল, যোগাযোগের ক্ষেত্রে ভুল। এই ভুলগুলো কিন্তু বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভীষণভাবে দেখা যায়। ঠিক আছে, এবার বলো যে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই চ্যাপ্টারটা মোটামুটি ভাবে এই ধরনের, এই বিষয়গুলো এই চ্যাপ্টারে গুরুত্ব দিতে হবে। বলো যদি কারোর কোনো প্রশ্ন থাকে। এই ধরনের শ্রেণীকক্ষে গিয়ে সবসময় গ্রুপের মাধ্যমে যদি তুমি আলোচনা করো সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। এই ধরনের শ্রেণীকক্ষকে তুমি কিভাবে ব্যবস্থা করবে? জ্যাকব কাউনিং, ঠিক আছে, একজন মনোবিদ জ্যাকব কাউনিং, যিনি তার শৃঙ্খলা এবং গ্রুপ ম্যানেজমেন্ট এই ধরনের একটা বই আছে, জ্যাকব কাউনিং। যিনি তার শৃঙ্খলা এবং গ্রুপ ম্যানেজমেন্ট বলে একটি বই আছে, যেখানে বলেছেন যে এই ধরনের শ্রেণীকক্ষগুলোকে কিভাবে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে, সেখানে পরিবেশ, গ্রুপের মধ্যে সবকিছু একটা ভাগ করে দিতে হবে। ধরো আমি বলছি যে একটা, ধরো পুকুরে তুমি যদি একটা পাথর ছোড়ো, তাহলে নিক্ষেপ করলে কি হবে, জলটা চারদিকে ছড়িয়ে পড়বে না, সাথে সাথে একটা তরঙ্গ, মানে দেখবে জলটা নড়তে শুরু করবে। তাহলে এইভাবে শিক্ষক যদি শিক্ষার্থীকে আচরণ করতে শেখান বা আদেশ দেন, তার প্রভাব কি হবে সেই বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করবেন। এটা একটা বিষয়। আচ্ছা, যেটা হচ্ছে শিক্ষক এই ধরনের ক্লাসে কখনো ওভারল্যাপিং করবেন না, অর্থাৎ তিনি যেটা পড়াচ্ছেন, শিক্ষককে সর্বদাই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যকলাপের প্রতি সজাগ থাকতে হবে। শিক্ষকের এই ক্ষমতাকে বলা হচ্ছে ওভারল্যাপিং। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তিনি একটা ছেড়ে একটা নয়, সবসময় তাকে সচেতন, কনসাস থাকতে হবে।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্লাসের মধ্যে কি ঘটছে, একজন শিক্ষার্থী তোমার কি ধরনের আচরণ করছেন সেটা শিক্ষককে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা যেন পুরো শ্রেণীকক্ষে না ছড়িয়ে পড়ার আগেই বিষয়টিকে কিন্তু সেই তার শিক্ষার্থীর সেই আচরণটা সম্পর্কে তোমাকে কিন্তু সজাগ, মানে একজন শিক্ষককে সজাগ থাকতে হবে। এই জায়গাগুলো গ্রুপটা বলেছি। আর হচ্ছে যে শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ, সমস্যামুক্ত শ্রেণীকক্ষ পাওয়া একেবারেই কখনোই সম্ভব নয়, কিছু না কিছু শ্রেণীকক্ষের সমস্যা থেকেই থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে গণতন্ত্রের যে নীতিগুলো আছে সেগুলোকে একজন শিক্ষক জানেন, তিনি অবশ্যই পালন করবেন এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের সবসময় সমানভাবে সুযোগ দেবেন যাতে তাদের মধ্যে কোনো রকম ক্ষোভ না প্রকাশ পায়। শিক্ষার্থীদের প্রত্যেকের ভেতরেই একটা সৃজনশীলতা থাকে, কেউ ভালো নাচ করতে পারে, সৃজনশীল মানে কি, কেউ ভালো নাচ করতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো আঁকতে পারে। এই সৃজনশীলতাগুলোকে কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে, সেই সৃজনশীলতাগুলো যেন বিকাশ ঘটে তার সেগুলো যেন প্রকাশ পায় সকলের সামনে স্বাধীন পরিবেশে, সেগুলো কিন্তু দেখার দায়িত্ব একজন শিক্ষকের। আর আগেই বলে দিয়েছি যে একটা পাঠ পরিকল্পনা থাকবে, আর সব থেকে শিক্ষককে নমনীয় হতে হবে, খুব শান্তভাবে থাকতে হবে, তিনি যেন মাথা গরম না করেন, ঠিক আছে। অনেক ধৈর্য ধরে এই ধরনের পরিবেশে ছাত্রদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে তাকে কিন্তু পড়াতে হবে, ঠিক আছে। তার নিজের অনুযায়ী তাকে চললে হবে না, ছাত্রদের অনুযায়ী তাকে চলতে হবে। আর নিরপেক্ষতার নীতি বজায় রাখবেন, অর্থাৎ যোগ্যতা, বুদ্ধিমত্তা, আচরণ, ধর্ম, মর্যাদা সকলের সমান হয় না, তাই যেটা করলে সকলেই সমান গুরুত্ব পাবে সেই জায়গাটা। আর ইতিবাচক দিক আমি বলেই দিয়েছি, শিক্ষক যখন এই ধরনের ক্লাসরুমে যাবেন তিনি যেন কঠোর ইতিবাচক মনোভাব নিয়েই তবে যান। শিক্ষকের এই গুণ শিক্ষার্থীদের মধ্যে যখন একটা গঠনমূলক মনোভাব তৈরি করবে, ফলে একজন শিক্ষার্থীর কি হবে, সাফল্য হবে। অনেকটা বললাম, এগুলোই তোমাদের এই চ্যাপ্টারের জন্য যথেষ্ট, বা এগুলো ভালো করে পড়তে হবে। পড়া কেমন লেগেছে বলো সকলের? হ্যাঁ, কোন জায়গাটা বলো, বুঝতে পারছি না, ভয়েসটা ব্রেক করছে তো, বলো। লাস্টের পয়েন্টটা বলেছি, হ্যাঁ লাস্টের আমি দুটো পয়েন্ট বলেছি, দেখো তিনটে আমি আলোচনা লাস্ট তিনটেই বলছি। এক হচ্ছে নমনীয়তার নীতি, যে একজন শিক্ষককে নমনীয় হতে হবে। দুই, নিরপেক্ষতার নীতি, শিক্ষকের দায়িত্ব যে তিনি ক্লাসে নিরপেক্ষ থাকবেন, অর্থাৎ একটা ক্লাসে ভালো স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট আছে, সব ধরনের স্টুডেন্টরাই রয়েছে, ঠিক আছে। তাহলে একজন শিক্ষককে কি করতে হবে, যেটাতে সকলের ভালো হয় সেই ধরনের কোনো একটা পথ তাকে অবলম্বন করতে হবে, এবং সেটা তিনি তার দক্ষতাকে কেন্দ্র করেই, সেটাই তার দক্ষতা, সেই কৌশল এবং দক্ষতাটাই কিন্তু তিনি ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে ইতিবাচক মনোভাব, একজন শিক্ষকের কঠোর ইতিবাচক মনোভাব কিন্তু দরকার। তিনি যখন ক্লাসরুমে প্রবেশ করবেন এই ধরনের বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে, তখন তিনি তার আশাবাদী মনোভাব নিয়েই তিনি প্রবেশ করবেন। শিক্ষকের এই গুণটা শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি গঠনমূলক মনোভাব তৈরি করতে সক্ষম হবে। তাকে অবশ্যই প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের উপর নির্ভর করতে হবে, ঠিক আছে। বোঝা গেল এবার? কারোর কোনো প্রশ্ন নেই? এই 42 জন ক্লাসে আছো, প্রত্যেকেই কি আগে ক্লাস করে ফেলেছো? তাপস কোনো ক্লাস প্রশ্ন আছে? সমাপ্তি কোনো প্রশ্ন আছে? বিয়াল্লিশ জনের মধ্যে নতুন কারা আছো? নতুন? ম্যাম আমি আছি। ম্যাম আমি আছি। তানিয়া আর ম্যাম আমি আচ্ছা আচ্ছা, আচ্ছা শিরিন, তানিয়া, আচ্ছা তোমরা বলো যে ক্লাস কেমন লাগলো, বলো বুঝতে পারছো পড়া? ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, ভালো লাগলো।
ম্যাম একটা কথা এই জিজ্ঞাসা করব? বলো বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি, বলো। বলছি ম্যাম এখন থেকে মানে স্টাডি নিলে আমরা তো 2023-এ এক্সামটা দিয়েছি, ওটাতে ম্যাম হুম, বলছিলাম 80-র কাছাকাছি বা 80-র ঘরে নাম্বার থাকবে। আমরা কি হুম। এক বছর টোটালি প্রিপারেশন নিলে আমরা কি ক্র্যাক করতে পারবো? দেখো, যদি প্রপার ওয়েতে যা যা বলবো সেগুলো মেনে চলো, নোটস গুলো খুব ভালো করে পড়ো, আমার মনে হয় যত কঠিনই প্রশ্ন হোক না কেন তোমরা ক্র্যাক করতে পারবে। ঠিক আছে? আহ, কিন্তু সেগুলো মেনে চলতে হবে, প্র্যাকটিস দরকার, হিউজ হিউজ প্র্যাকটিস দরকার। কারণ এখনো অনেকটা সাফিসিয়েন্ট টাইম রয়েছে। মার্চ মাস থেকে তোমাদের যদি ক্লাস শুরু হয়, প্রায় 7 মাসের কাছে পাবে। ঠিক আছে? এই 7 ম্যাম নয়, ওদিকে সিটেটেরও হয়ে যাবে? হ্যাঁ, সিটেটেরও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সিটেটেরও হয়ে যাবে। থ্যাংক ইউ। সিটেটেও আজকাল এই প্রাইমারি টেটে, সিটেটে তো বলেই দেওয়া যায় যে সিটেটে বিগত বেশ কিছু বছরের প্রশ্নপত্রতে যেমন সিটেটে সেভাবে সমাস কখনো আসেই না, কারক আসেই না। তো এই জায়গাগুলো যদি আমরা পড়ি, জাস্ট আমরা সময়টাকে নষ্ট করছি। কারণ ওখানে খুব কনসেপচুয়াল লেভেলে প্রশ্ন হয়, পেডাগজির উপর খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা টপিকে পেডাগজির জায়গাটা খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। আর খুব কঠিন কঠিন দেখে ওই তোমার কি বলে, কি বলবো, বোধ পরীক্ষণ গুলোকে প্র্যাকটিস করতে হবে। ম্যাডাম, বলো। আজকের যে টপিকটা ছিল বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের যে টপিকটা ছিল, কারা হুম থাকবে, যে সমস্ত হুম স্টুডেন্ট থাকবে, আপনার পিডিএফ এ হুম যেগুলো আছে, যেমন বিভিন্ন হুম ধর্মের, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সম্প্রদায়, এইগুলো তো আছে। কিন্তু হুম ইংলিশের টিচার তো উনি কালকের যা পড়ালেন উনি পুরো এর বিপরীত বললেন তো। প্রশান্ত দা একটা কথা বলবো। প্রশান্ত দা, এক্সকিউজ মি, প্রশান্ত দা, হুম হুম প্রশান্ত দা একটা কথা হ্যাঁ বলি। বলুন। ড্রাইভার হুম স্কেল, ড্রাইভার যেটা কালকে স্যার পড়িয়েছে আর ম্যাম পড়ালো, জিনিসটা কিন্তু সেমই জিনিস। একটা হ্যাঁ ইংলিশ, একটা হচ্ছে ইংলিশ, একটা বেঙ্গলি। ঠিক হুম আছে, ম্যাম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে কিন্তু। এবার হুম আমি জানি না তোমার কোথায় অসুবিধা হয়েছে, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার হুম মনে হয়েছে দুটো যে কিন্তু পুরো সেমই, এমন কিছু না পার্থক্য কিন্তু বলেনি মনে হয়। তুমি দেখো একটু। বিষয়টা হলো, আমি যেটা কিন্তু পড়িয়েছি কালকের সেটা তো আমি জানি। ইংলিশের স্যার তো বললেন এবার যে, স্যারই পড়িয়েছে সেটা আমি তো আমি স্যারের বলতে কথা পারবো বলছি। না। আমাকে তাহলে রেকর্ডিংটা শুনতে হবে, শুনে হ্যাঁ আমাকে স্যার তাহলে যিনি, বলে আমি দেবে। আমি আমি আপনাকে বলছি, স্যার যিনি যেটা হ্যাঁ, বললেন যে সেখানে হ্যাঁ। কোনো ধর্মের কথা থাকবে না, কোনো সম্প্রদায়ের কথা থাকবে না। না, এটা তো কখনো সম্ভব নয়। আমি আমার সংস্কৃতি বা ধর্মকে তো আলাদা করে কখনো ডাইভার্স করতে পারি না। আমি এখানে এটা বলতে পারি যে আমি কিন্তু একটা জিনিস প্রশান্ত দা একটু কথা বলবো। একটু মিউট করো, আমাকে বলতে দাও, আমি বলছি। স্যার হয়তো এই বিষয়টা বলেছেন। হ্যালো প্রশান্ত দা, হ্যালো। হ্যাঁ বলুন। ম্যাম যেটা বলছে সেটা শুনে নিয়ে আমরা, তারপর আপনি বলুন। প্রশান্ত দা বলছি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে ক্লাসটা হয়, যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, বিষয়টা বোধ হয় স্যার এটা বলেছেন যে কোনো ধর্মের প্রতি বায়াসড হলে চলবে না। বিষয়টা কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে। ধর্ম থাকবে না এটা কখনোই পসিবল নয়। ডেফিনেটলি থাকবে, হিন্দু ধর্ম থাকবে, মুসলমান ধর্ম থাকবে, আদার্স খ্রিস্টান ধর্ম থাকবে, বৌদ্ধ ধর্ম থাকবে, থাকবেই। ভারতবর্ষ তো বৈচিত্র্য। কিন্তু স্যার তো ও কথা বলেননি, আদৌ বলেননি স্যার। এমনকি এই উত্তরটা একজন দিয়েছিল, স্যার তখন বললেন এই উত্তরটা মোট হবে না। ঠিক আছে, এই বিষয়ে স্যার কি না, আছেন স্যার অ্যাকচুয়ালি বলতে চেয়েছিল যে হচ্ছে নানা ধর্মের মানে একটা ক্লাসরুমে তো সব ধর্মের মানুষই থাকবে। এবার আমরা যদি পার্টিকুলারলি করে কোনো ধর্মকে আমরা উল্লেখ করি, সেই জিনিসটা একটা ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব ফেলতে পারে। তো ম্যাম যেটা বলে যে ধর্মের প্রতি বায়াস থাকলে চলবে না, স্যার এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেয়েছিল। আপনার হয়তো কোথাও বুঝতে ভুল হয়েছে।
একদমই তাই। ম্যাম বায়াস কথাটা অর্থ একটু ব্যাখ্যা করে দিন ম্যাম, সুবিধা হবে তাতে। বায়াসড বায়াস, ইংরেজি শব্দ, হ্যাঁ বায়াস কথা। তুমি কারোর উপর পক্ষপাত দুষ্ট হবে না। মানে তুমি এটা বলতে পারো না যে শুধুমাত্রই আমি হিন্দু ধর্মকেই গুরুত্ব দেবো বা একটা মুসলিমকে গুরুত্ব দেবো না, একদম ভুল। আমি যখন দেশ চালাতে আসব, যেহেতু আমাদের দেশ অলওয়েজ বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করে, তাই সমস্ত ধর্মের মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেটা একজন সব ক্ষেত্রে একজন যিনি দেশ চালাচ্ছেন তাকেও ভাবতে হবে, যিনি ক্লাসে পড়াচ্ছেন তাকেও ভাবতে হবে, যিনি ডাক্তার সেবা করছেন তাকেও ভাবতে হবে, সব ক্ষেত্রেই ভাবতে হবে। ঠিক আছে, বোঝা গেল এবার? পক্ষপাত দুষ্ট, বায়াসড কথার অর্থ হলো পক্ষপাত দুষ্ট। আমি কাউকে বেশি পক্ষপাত করব না, আমি সকলের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টি থাকবো, আমি সকলকেই সমানভাবে গুরুত্ব দেব। কি এবার ক্লিয়ার হয়েছে? এর পরেও যা যা সমস্যা আছে, যদি এই টপিকটা নিয়ে এই জাতীয় কোনো সমস্যা থাকে, আমি তো দেখতে পাচ্ছি না যে স্যার আছেন কিনা, তাহলে স্যার থাকলেই সব থেকে সুবিধা হতো। আমি তো জানি না যে স্যার কি পড়িয়েছে। ঠিক আছে, আপনি আমার যেটা কথা বললেন হলো স্যারও সেটাও বলতে পেরেছে ম্যাম, কিন্তু হয়তো উনি বুঝতে কোথাও একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়তো ওনার হয়নি। সেম কথাটাই মানে আপনি একটা আপনার মতো করে বলেছেন, স্যার স্যারের মতো করে বলেছে। বলছি ম্যাডাম বললেন যে এটা রেকর্ডিং বৈচিত্র্য তো পাবো এখন। একজন একজন করে যেটা করবে এই ক্ষেত্রে, স্যার তো রেকর্ডিংটা দেবে কালকের ক্লাসে, ওই জায়গাটা আরেকবার শুনবে, শুনে আমাকে বলবে নেক্সট দিন, আর আমার রেকর্ডিংটাও শুনবে, এই দুটো রেকর্ডিং শুনবে, আরেকবার শুনবে। ঠিক আছে, আমি তো আছি, স্যারও দিয়ে যাচ্ছে না। নেক্সট, হ্যাঁ নেক্সট কি কোয়েশ্চেন আছে বলো। ম্যাম এই যে ডাইভার্স ক্লাসরুম বা যেটা হচ্ছে বৈচিত্র্যমূলক যে ক্লাসরুম, প্রথম কে তৈরি করেছিল বা কে প্রথম এই কথাটা উল্লেখ করেছিল? প্রথম কে তৈরি করেছিল? না, কে প্রথম বলেছিল কথাটা একই রকম, যে বা কে প্রথম তৈরি করেছিল, বা হঠাৎ তো ম্যাম এই ডাইভার্স ক্লাস বা বৈচিত্র্যময় ক্লাসটা একদিনে তো আসেনি হয়তো, কিন্তু কে প্রথম এই কথাটা বলেছিল? এই কথাটা প্রথম বলেছিল এই কথাটা যতটুকু আমার মনে পড়ছে সেটা হচ্ছে যে ডাইভার্স ক্লাসরুমের ধারণাটা ম্যাডাম আমি যতদূর জানি এটা কোঠারি কমিশনে হয়তো বলা হয়েছিল। না, কোঠারি কমিশন তো অনেক পরে বলেছিল বিষয়টা। আর কোঠারি কমিশন মানে কি? কমিশন মানে পার্টিকুলার একজন তো সেখানে বলতে পারে না, সকলে মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তার আগে BW জ্যাকসন বলে একজন বিদেশি আছেন মনোবিদ, যিনি প্রথম বোধহয় থিওরিটা দিয়েছিলেন। ঠিক আছে, না ওটা আপনি কালকে একটু জেনে কি বলতে পারবেন? আজকে আপনি কালকে একটু জেনে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলে দেবো। জ্যাকসনই আমার যতটুকু মনে পড়ছে, মানে শুনেছি আমি, তবু বলে দেবো। ঠিক আছে, আচ্ছা ওকে ম্যাম, কালকে না হয় বলে দেবেন। হ্যাঁ কালকেই বলে দিলে ভালো হয় না? ঠিক আছে, বলে দেবো। কালকে কি রেকর্ডিংটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই রেকর্ডিং পাওয়া যাবে, এটুকু আমি বলতে পারি। এবার কবে কালকে রেকর্ডিং পাবো? ওটা স্যারকে বলে জিজ্ঞেস করে নেবো, আমি তো রেকর্ডিং দেবো না, অফিস থেকে দেবে। ঠিক আছে ঠিক আছে। আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলো চটপট। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। ম্যাডাম অল্প সময়ের মধ্যে ডাইভার্জেন্ট ক্লাসরুমকে কি করে অ্যাক্টিভ করা যাবে? অল্প সময়ের মধ্যে প্রথমত করাই যাবে না, তার কারণ হলো ডাইভার্স ক্লাসরুমে সময়টা অনেকটাই সময় সাপেক্ষ। তোমাদের বৈশিষ্ট্যতে আমি বলেই দিয়েছি যে এটা হচ্ছে সময় সাপেক্ষ। কারণ দেখো, একটা তুমি যে ধরো নিম্ন মেধা সম্পন্ন ছাত্র বা ছাত্রী, তুমি তাকে ধরো খানিকটা ধরে নিলাম আমি তাকে একটা মিডিওকার স্টুডেন্ট হিসেবে নিয়ে আসতে পারি,
কিন্তু ধরো যাদের এই ডিসলেক্সিয়া আছে বা ডাউন পোলিও সিনড্রোম যাদের রয়েছে, তুমি তাদেরকে কি করে পারবে? ওদের পিছনে তো তোমাকে সময় দিতেই হবে। তাই অল্প সময়ের দ্বারা কোনো মতেই পসিবল নয়। তবে এখন না ম্যাডাম, আমাদের ক্লাসে তো নির্দিষ্ট টাইমিং থাকে না, 35 মিনিট বা 40 মিনিট বা 45 মিনিট। আমাকে তো আর এক্সট্রা সময় দেবে না। কিন্তু তোমাকে কি বলেছে একদিনেই শেষ করে দিতে ডাইভার্স ক্লাসরুম? বা ধরো একটা টপিক সেটা বলিনি। এরকম, তাহলে তুমি ধরো কিছু একটা পড়াতে গেছো ডাইভার্স ক্লাসরুমে, সাপোজ আমি বলছি, তো তুমি গিয়ে একটা ছোট্ট টপিকই হয়তো তাদেরকে পড়াচ্ছ, তুমি তো সেখানে গিয়ে কোনোভাবেই তা সারা জীবনের এটা সম্পূর্ণভাবে, হ্যাঁ এটা বলতে পারো যে আমি একটা টপিক কিভাবে ওদেরকে সহজেই বোঝাবো, যেটা তোমাকে এই জায়গায় করতে হবে। অবশ্যই সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন উপকরণ ক্যারি করতে হবে, যেটাতে তুমি যে বলছো কথাটা তাতে ওরা যত না বেশি আকৃষ্ট হবে। তুমি যদি ওদের কাছাকাছি পৌঁছতে চাও, তাহলে বলার সঙ্গে সঙ্গে ওদেরকে তুমি যদি ছবির আকারে কোনো কিছু দেখাও, তাহলে সেটাতে বরং ওরা অনেক বেশি আকৃষ্ট হবে, সেটা ওদের কাছে অনেক বেশি মনোগ্রাহী। এইভাবেই তুমি কম সময় ওদেরকে রিপ্রেজেন্ট করতে পারো। আরেকটা হচ্ছে তুমি ওদেরকে জিজ্ঞাসা করতে পারো যে কে কি করতে ভালোবাসে, সেইভাবে ওদেরকে যদি কোনো জায়গায় মানে কোনো একটা সৃজনশীল যদি কর্মকাণ্ডে যদি ওদেরকে যুক্ত করা যায়, তাহলে সেটা ওদের ক্ষেত্রে খুব ভালো লাগবে। বোঝা গেল? এই কাজই একমাত্র কম সময়ের দ্বারা পসিবল। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম বলছিলাম যে মানে পেড ব্যাচে ম্যাডাম গ্রামারটা কি প্রথমে আরম্ভ করবেন? হ্যাঁ, দুটোই একসঙ্গে করবো সেরকমই ভেবেছি। তার কারণ হচ্ছে যে গ্রামারও করাবো, আর গ্রামার যদি না করাতে করতে একেবারে যদি এরকমও হয়, ধরো আমি তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাইছি যে দুটোকে মিক্সড পড়ালে তোমাদের ভালো লাগবে, নাকি প্রথমে ধরো গ্রামার পুরোটাই কমপ্লিট হয়ে গেল, তারপর পুরোটাই পেডাগজি শুরু হলো, অথবা পেডাগজি প্রথমে পুরোটা কমপ্লিট হলো তারপর গ্রামার শুরু করলাম, কোনটা তোমাদের জন্য আলাদা আলাদা পড়ালে ভালো হয়, আলাদা আলাদা পড়ালেই হ্যাঁ ভালো। ম্যাম, আলাদা কিন্তু কেন, গ্রামারটা একটু এবারে তো গ্রামার যেহেতু ম্যাম এমন ভাবে এসেছিল, গ্রামারটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করলে ভালো করে আর একটু ওটা আমাদের সুবিধা হবে মনে হয়। আলাদা ভাবে পড়ালে এবার যে আগে গ্রামারটা পড়ালাম পুরোটা, দেন হচ্ছে তারপর পেডাগজি পোর্শন। ঠিক আছে, হ্যাঁ এই বিষয়ে তোমাদের মতামত নিয়ে নিলাম, সেই বুঝেই আমি রুটিন করে দেব। ঠিক আছে, নেক্সট আর কি প্রশ্ন? আর কারোর কোনো কোয়েশ্চেন নেই, তাই তো? বলো। কবে থেকে পেড ব্যাচের ক্লাস শুরু হবে মোটামুটি? আপাতত 5 তারিখের পরে, ঠিক 5 আছে ধরে রাখো, কারণ 3 তারিখে তো মাদ্রাসা, মানে এই সানডে তো মাদ্রাসা যাচ্ছে, দুদিন একটু ওয়েট করতে হবে, 5 তারিখ ধরো। আজকে আমি তোমাদের ক্লাস নিয়েছি, কিন্তু আমি তোমাদের ক্লাস নেব বৃহস্পতিবার। ঠিক আছে, ডিসেম্বর মাসের 8 তারিখে যে প্রাইমারি টেট হবে বলছে 2024 সালে, চারদিকে খবরটা ছড়াছড়ি হচ্ছে, এটা কতটা সত্যতা বা কতটা কি বুঝছেন ম্যাডাম, একটু যদি শেয়ার করেন এই কথাটা। দেখো এখনো পর্যন্ত এটা তোমার কি বলে অফিসিয়ালি মানিকবাবুই বোধহয় মানে ওই যিনি তোমার কি বলে পর্ষদ সভাপতি, তিনি বোধহয় কোথাও একটা বলেছিলেন, এবং যে কারণে খবরটা তোমার ছড়িয়েছিল উনি বা শিক্ষামন্ত্রী। এবার কথা হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ আসতে এখনো অনেক দেরি আছে, তখন আবার কি ঘটবে তার পরিপ্রেক্ষিতে পিছিয়ে যাবে না এগিয়ে যাবে, এগিয়ে তো যাবে না, পিছিয়েই যেতে পারে, সেটা পরের বিষয়। মানে ডিসেম্বর জানুয়ারি নাগাদ পরীক্ষা হবে কনফার্ম আর কি, ডেটটা ডিসেম্বর হয়তো যা হোক মাসেই ঠিক হবে। হবে। আচ্ছা ডিসেম্বর মাসেই হবে, এবং তোমাদের যেটা মনে করা হচ্ছে 2022-এর যে টেট পরীক্ষাটা হয়েছিল সেটারও একটা ওই খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রসেস শুরু হবে। মানে পরে ওই তাড়াতাড়ি পরের বারটা 23 আর 24 মিলে ইয়ে করবে হয়তো নাকি? হ্যাঁ, তার কারণ 23-এ অলরেডি অনেক কম পাশ করাবে, বোঝাই যাচ্ছে প্রশ্নপত্র অনুযায়ী। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম বলছি যে শোনা যাচ্ছে নাকি মার্চের 11 তারিখ নাগাদ 2022-এর হচ্ছে ইন্টারভিউ প্যানেল ইয়ে করবে, তো এটা কি ঠিক? মানে এখন দেখো সামনে তো ইলেকশন আছে, আমার মনে হয় না যে আর মার্চের মধ্যে কিছু করবে সরকার, যা করার ইলেকশন বাদই করবে। কারণ এই কদিনের মধ্যে
কয়েকদিনের মধ্যেই তোমার কি বলে ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পেড ক্লাসে তোমাদের সাথে কথা হবে। তোমরা যেভাবে বলেছো ওইভাবেই রুটিন। ফার্স্টে গ্রামার থাকবে, তারপর পেডাগজি থাকবে, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, যথাসম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব সব দিক থেকে। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো। Thank you, ma'am.